আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। খাগড়াছড়ির গুইমারায় সহিংসতায় নিহত ৩, আহত কমপক্ষে ৩০ জন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। নাম পরিবর্তনের ১৭ বছর পর জামাতের লোগোতেও পরিবর্তন। লোগো থেকে আল্লাহ ও ইকামাতে দিন বাদ দিয়ে যুক্ত হচ্ছে কলম, বই, সূর্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শেষ সাক্ষী, তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু। ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ১ ডজন ভিডিও উপস্থাপন। বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন বিমান ও অস্ত্রসহ প্রযুক্তিগত সরঞ্জাম। আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি উন্নয়নে নিরলস প্রচেষ্টায় গুরুত্ব আরোপ। এবং সবুজে সাদায় বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। খাগড়াছড়ির গুইমারায় ১৪৪ ধারার মধ্যে এই সহিংসতায় নিহত হয়েছেন ৩ জন। মেজর সহ ১৩ সেনা সদস্য, ৩ পুলিশ সদস্য সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি তথ্য ভিডিও চিত্র নিয়ে ওবায়দুল রশিদের রিপোর্ট। খাগড়াছড়িতে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার প্রতিবাদে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের কর্মসূচি দেন পাহাড়িরা। অন্যদিকে প্রশাসন থেকে জারি করা হয় ১৪৪ ধারা। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের গুইমারা খাদ্যগুদাম এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। সে সময় বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষ হয়। এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে থামাতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে শুরু হয় সেনাবাহিনীর উপর অতর্কিত গুলিবর্ষণ এবং ইটপাটকেল নিক্ষেপ। এই ঘটনায় সেনাবাহিনীর অন্তত ১৪ থেকে ১৫ জন সদস্য আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। উপজেলার বেশ কয়েকটি সরকারি অফিস এবং রামসুবাজারের দোকানপাট ও বাড়িঘরে আগুন দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি রয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিবৃতিতে আশ্বস্ত করা হয়েছে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই। নাম পরিবর্তনের ১৭ বছর পর এবার লোগো ও দলীয় পতাকায় পরিবর্তন আনছে বাংলাদেশ জামাতে ইসলামী। দলীয় বৈঠকে ইতিমধ্যে নতুন লোগো ও পতাকা ব্যবহার শুরু করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তবে দলের নেতারা বলছেন, লোগো ও পতাকা পরিবর্তনের আলোচনা চললেও এখনও তা চূড়ান্ত হয়নি, পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হয়েছে। তাফিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ২০০৮ সালে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধনের সময় জামায়াতে ইসলামী বাংলাদেশ থেকে দলটির নাম পরিবর্তন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী করা হয়। ২০১৬তে গুঞ্জন উঠেছিল দলীয় পতাকা ও লোগোতে পরিবর্তন আনছে জামায়াতে ইসলামী, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ২৪-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর সামাজিক কাজে জোর দেওয়ার পাশাপাশি দলীয় কার্যক্রমে বেশ কিছু পরিবর্তন আনে দলটি। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায় স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন দলের নতুন লোগো ও পতাকা নিয়ে। একটা হচ্ছে আজকে যেটা দেখেছি, আসলে এটা কিন্তু ফাইনাল না, এটা সামনে আমাদের নির্বাহীতে আলোচনা কমিটিটা ফাইনাল হবে। তো আজকে যেহেতু একজন
বিদেশি মেহমান দেখা করতে আসছে, সেজন্য ওইটা নমুনা হিসেবে ছিল, তো ওই জন্য এটা চলে গিয়েছে, কিন্তু আমরা এটা চূড়ান্ত করতেছি। লোগো ও পতাকায় নতুন কি যুক্ত হলো জানান জামাতের কেন্দ্রীয় নেতা। বেসিক কনসেপ্ট যেগুলো আমরা দিয়েছি, আমরা লোগোর মধ্যে দাঁড়িপাল্লা জিয়ার উপর একটা কলম আছে, একটা জ্ঞান ভিত্তিক সমাজ, নলেজ বেস সোসাইটি, দাঁড়িপাল্লা ইনসাফের প্রত্যেক ন্যায় ভিত্তিক সমাজ, এবং লাল সবুজের পতাকা আছে, সেখানে বাংলাদেশ এই ভূখণ্ডে আমরা একটি ন্যায়ভিত্তিক জ্ঞান ভিত্তিক সমাজ, যেখানে মানুষের কল্যাণ হবে, অধিকার সুরক্ষা হবে, সুবিচার, জবাবদিহিতা, স্বচ্ছতা, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত একটি সমৃদ্ধ দলমত নির্বিশেষে সকল জন্য কল্যাণকর একটি রাষ্ট্র কায়েম হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে যে স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী, সেই বাংলাদেশ বিনির্মাণে এই পরিবর্তন আনা হচ্ছে বলছেন দলটির একাধিক নেতা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেয়া শুরু করেছেন তদন্ত কর্মকর্তারা। সাক্ষ্যের শুরুতে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের ১ ডজনেরও বেশি ভিডিও আদালতে উপস্থাপন করেছেন। হাসপাতালে আহতদের শরীর থেকে যেসব বুলেট জব্দ করেছেন তার হিসাবও তিনি ট্রাইব্যুনালে তুলে ধরেন। পরাগ আজিমের রিপোর্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার ৫৪তম ও সর্বশেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়া শুরু করেছেন তদন্ত কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর। শুরুতেই তিনি জুলাই আগস্টে গণহত্যার বেশ কিছু ভিডিও ও প্রামাণ্যচিত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শন করেন। সাক্ষ্যের ওই অংশ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। তাদের নির্দেশে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে, যে সকল মানবতা বিরোধী অপরাধ তারা সংগঠন ইচ্ছা করলে বন্ধ করতে পারতেন, তা বন্ধ না করে অব্যাহত থাকতে দিয়েছেন, তারই বিচারের সর্বশেষ সাক্ষী জনাব মোহাম্মদ আলমগীর জবানবন্দি দেওয়া শুরু করেছেন। 17টি ভিডিও ফুটেজ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন। একজন আহত মানুষ অর্থাৎ গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নপর ব্যক্তির ওপর কীভাবে গুলিবর্ষণ করা হয়েছে তার ভিডিও চিত্র, এবং এটা যে এআই জেনারেটেড নয় সেটা উপস্থাপন করা হয়েছে। মামলা প্রমাণের স্বার্থে যেসব নথিপত্র সংগ্রহ করেছেন তার উৎসের বর্ণনা দেন তদন্ত কর্মকর্তা। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি আন্দোলনে আহতদের শরীর থেকে যেসব বুলেট সংগ্রহ করেছেন তার হিসাবও ট্রাইব্যুনালে তুলে ধরেন তিনি। তার সাক্ষ্যের বাকি অংশ শেষ হওয়ার পর জেরার মাধ্যমে শেষ হবে সাক্ষ্য গ্রহণ পর্ব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর অবদান তুলে ধরে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি রক্ষায় বিমান বাহিনী দিনরাত কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে তিনি আরও বলেন, আগামী বছর বাহিনীতে নতুন বিমান, অস্ত্রসহ বিভিন্ন প্রযুক্তিগত সরঞ্জাম যুক্ত হতে পারে। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালের ২৮শে সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডে একটি করে অটার, ড্যাকোটা বিমান ও অ্যালুয়েট হেলিকপ্টার সহ ৫৭ জন সদস্য নিয়ে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেন তখনকার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ। সেই থেকে ২৮শে সেপ্টেম্বর বিমান বাহিনী দিবস। বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমান বাহিনীর ঘাঁটি বাসারে দিনটি উদযাপনে আয়োজিত অনুষ্ঠানে বিমান বাহিনীর সাবেক ও বর্তমান ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সে সময় বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান মহান মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটের অবদান তুলে ধরেন। এই কিলো ফ্লাইটের মূল কারিগর ছিলেন মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন A.K. খন্দকার, যার নামের অধ্যক্ষর কে বা কিলো ফ্লাইটের নামকরণে করা হয়। পরবর্তীতে এই কিলো ফ্লাইটের অধিনায়ক হিসাবে অপারেশন পরিচালনা করেন উইং কমান্ডার সুলতান মাহমুদ। নবগঠিত এই বাহিনীর অকুতোভয় সদস্যগণ 3টি সাধারণ বিমান আর হেলিকপ্টারকে রূপান্তরিত করেন বিধ্বংসী যুদ্ধ বিমানে। বাহিনীর সাফল্যের পাশাপাশি দক্ষতা ও মান উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয়ও জানান তিনি। এখন শুধু নীতি নির্ধারণী পর্যায়ে নয়, দেশের সাধারণ মানুষও একটি শক্তিশালী ও আধুনিক বিমান বাহিনীর প্রয়োজনীয়তা গভীরভাবে উপলব্ধি করছে।
যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকেও সহায়তা করবে বলে আমি আশা করি। অনুষ্ঠানে বিমান বাহিনীর এয়ার ভিশন স্কাইস অফ টুমোরো বইয়ের মোড়ক উন্মোচন করেন বিমান বাহিনী প্রধান। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা। মহান স্বাধীনতা যুদ্ধে 1971-এর 3রা ডিসেম্বর আক্রমণ শুরু করেছিল বিমান বাহিনী। বিমান বাহিনীর আক্রমণ বাংলাদেশের আকাশসীমায় পাকিস্তানি বাহিনীর উড্ডয়ন ক্ষমতা ও স্থলবাহিনীর রসদ সরবরাহ বন্ধ করতে সহায়তা করে। এর কয়েকদিনের মধ্যে 1971 সালের 16ই ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী। অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। ওবায়দুল রশিদের রিপোর্ট। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বিমান বাহিনীর ৪৫ জন অফিসার ও ক্যাডেট পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেন। ৬৭৩ জন বিমান সেনাও পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে অংশ নেন মুক্তিযুদ্ধে। ওই সময়ে পাকিস্তানি বাহিনীকে আকাশপথে প্রতিরোধের ব্যবস্থা না থাকায় পাকিস্তান ত্যাগী অফিসার, ক্যাডেট ও বিমান সেনারাই বাংলাদেশ বিমান বাহিনীর বীজ বপন করেন। একটি করে DC-3 অটার ও অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে যাত্রা শুরু হয় বিমান বাহিনীর। আসামের পরিত্যক্ত বিমানক্ষেত্র ডিমাপুরে চলে 2 মাসের প্রশিক্ষণ। মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উপপ্রধান AK খন্দকারের নামানুসারে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট, যার নেতৃত্ব দেয়া হয় মুক্তিযুদ্ধে 1 নম্বর সেক্টরের অপারেশন কমান্ডার স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদকে। চট্টগ্রামের মদুনাঘাট বিদ্যুৎ সাবস্টেশনে আক্রমণের সময় তিনি আহত হয়ে আরোগ্যের পথে ছিলেন। আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফর্মার, সবচেয়ে বড় যেটা কাছে ছিল। কিলো ফ্লাইটের অন্য অফিসারদের মধ্যে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম, ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম, ক্যাপ্টেন আব্দুল খালেক, ক্যাপ্টেন শাহাবুদ্দিন, ক্যাপ্টেন আকরাম, ক্যাপ্টেন শরফুদ্দিন, ক্যাপ্টেন কাজী আব্দুল সাত্তার এবং ক্যাপ্টেন আব্দুল মুকিত। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেস দেখানো, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। 3রা ডিসেম্বর 1971 প্রথম অভিযান। ভারতের কৈলশহর বিমান ঘাঁটি থেকে মধ্যরাতে অত্যন্ত সাহসিকতার সাথে বাংলার আকাশসীমায় প্রবেশ করে ফ্লাইট লেফটেন্যান্ট শামসুল আলম ও ক্যাপ্টেন আকরামের নেতৃত্বে একটি অর্টার প্লেন থেকে রকেট ছুড়ে চট্টগ্রাম তেল ডিপো ধ্বংস করা হয়। ভারতের আগরতলার পূর্বে তেলিয়ামোড়া পাহাড়ি এলাকার একটি টিলার ওপর থেকে অ্যালোয়েড হেলিকপ্টার নিয়ে নারায়ণগঞ্জে অভিযান শুরু করেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলম। নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে সফল আঘাত হেনে ধ্বংস করে দেওয়া হয় ডিপো। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক and start the war. প্রথম সফল অভিযানের পর আরও 12 দিন পাকিস্তানি বাহিনীর ওপর আক্রমণ চালায় বাংলাদেশ বিমান বাহিনী। এই অভিযানগুলো মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত করে। 1971-এর 28 সেপ্টেম্বর গঠিত কিলো ফ্লাইটই বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী। সময়ের সাথে সাথে আরও উন্নত ও আধুনিক হয়ে বাংলাদেশ বিমান বাহিনী আকাশ প্রতিরক্ষায় একটি শক্তিশালী বাহিনীর নাম। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। শতাব্দীর পর শতাব্দী ধরে চলতে থাকা অদূরদর্শী কর্মকাণ্ডের সভ্যতা যখন হুমকিতে, তখন বিশ্বজুড়েই সবুজায়নে গুরুত্বারোপ। এরই ধারাবাহিকতায় দখল দূষণে জেরবার বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে ফরিদপুরীয় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব।
মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছেন নতুন প্রজন্ম সহ নানা শ্রেণী পেশার মানুষ। শাহাদাত হোসেন তিতুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। দেশজুড়ে যখন অপরিকল্পিত নগরায়নে তোড়জোড়, তখন জারি সারি ভাটিয়ালি গানের সুর ও ভাষায় প্রকৃতি রক্ষার আহ্বান। ফরিদপুর শহরতলির বিদ্যালয়গুলোর পাশাপাশি দুর্গম চরাঞ্চলেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে ফরিদপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। একটি সবুজ পরিবেশে যখন মানুষ বড় হয় তখন কিন্তু তার রোগবালাই অনেক কমে যায়। গবেষণায় দেখা গেছে প্রায় ৫৫% রোগবালাই কমে যায় যদি সবুজের মধ্যে তার জীবন প্রবাহিত হয়। আসুন হাতে হাত মিলিয়ে আমরা সবাই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাই। বাংলালিংকের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ উৎসবে বৃক্ষায়নের অঙ্গীকার। তবে শুধু বৃক্ষরোপণই নয়, পরবর্তী পরিচর্যা ও নজরদারিতেও গুরুত্ব আরোপ করা হয়। এই সুন্দর একটা কর্মসূচি আমরা প্রকৃতি জীবন ক্লাবের মাধ্যমে আমরা আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করছি। প্রত্যন্ত অঞ্চলে একদম গ্রামের ভিতরে সুন্দর পরিবেশ, এই পরিবেশে বৃক্ষরোপণের কর্মসূচিতে সুন্দর করতে পেরে আমি নিজেকে অনেক ধন্য মনে করছি। ভালো একটা কাজ আপনারা বাংলালিংকের সাথে থাকেন, বাংলালিংক বাংলাদেশের জন্য আরো ভালো কিছু করতে পারে। ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতি সংরক্ষণের গুরুত্ব ও পরিবেশ বান্ধব জীবনাচারে অভ্যস্ত করতে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত পরিবেশবাদীদের। আফরোজা হাসি, চ্যানেল আই। শেষ হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার মহাষষ্ঠীর পূজা অর্চনা। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় দেবীর আমন্ত্রণ ও অধিবাস। জগতের কল্যাণ কামনায় প্রার্থনা করেন ভক্তরা। সুলতানা হিমুর রিপোর্ট। উলুধ্বনি, চণ্ডীপাঠ আর শঙ্খের সুরে এমন উৎসব মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পঞ্চমীতে দেবী দুর্গার বোধন শেষে মহাষষ্ঠীর সকাল। কল্পারম্ভ ও বিহিত পূজা শেষে অপেক্ষা এখন দশভুজার আমন্ত্রণ অধিবাসের। সনাতন বিশ্বাস ও পঞ্জিকা মতে এবার জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজের চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন, যার ফল হিসেবে শস্যপূর্ণা হয়ে উঠবে পৃথিবী। দোলায় গমনে বাড়বে প্রাকৃতিক দুর্যোগ, রোগ ও মহামারীর প্রাদুর্ভাব। তবে দেবী দুর্গা সমস্ত জড়ার সাথে নিয়ে যাবেন এমন প্রত্যাশা ভক্তদের। আমরা আশা করব যে আমাদের প্রার্থনায় সন্তুষ্ট হয়ে কোনো রকম রোগ ব্যাধি বিস্তার লাভ করবে না, আমরা শান্তির এবং সুস্থির জীবনযাপন করতে পারব। সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবার জীবনে বাধা বিপত্তি কেটে যায়। 5 দিনের অনেক প্ল্যান থাকে, অনেক ঘোরাঘুরি থাকে, ফ্যামিলির সাথে সময় কাটানো। সন্ধ্যায় মন্দির আর মণ্ডপে ছিল দশভুজার আমন্ত্রণ অধিবাসের পূজা অর্চনা। ভক্তদের জন্য ছিল প্রসাদ ও বস্ত্র বিতরণের মতো আয়োজন। এ সময় সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা পরিষদ আয়োজিত দুর্গাপূজার আয়োজনে সকল ধর্মের প্রতি সম্প্রীতি বিরাজের বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা। আমরা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। এখানেও আমাদের গোয়েন্দারা আছেন, সিভিল ড্রেসে আছেন, পুলিশ প্রশাসন আছেন, তারা কাজ করছেন। আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় আচার, ধর্মীয় অনুষ্ঠান আপনারা পালন করবেন। এবার সারা দেশে 33,000-এর বেশি মণ্ডপে হচ্ছে দুর্গাপূজা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পর আমূল পরিবর্তন সম্ভব না হলেও অন্তর্বর্তী সরকার দেখিয়ে দিয়েছে সব ক্ষেত্রে স্বচ্ছতার পাশাপাশি জবাবদিহিমূলক সরকার গঠন করা সম্ভব। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে তথ্য কমিশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সব ক্ষেত্রেই তথ্যের অধিকারকে কার্যকর করতে হবে। দ্রুতই তথ্য কমিশন গঠন করা হবে বলেও উল্লেখ করেন তিনি। কমিশনে আমরা একটা প্রস্তাবনা গত প্রায়
1.5 মাস আগে থেকে আমরা এটা মোটামুটি ফাইনালাইজ আমাদের দিক থেকে পাঠিয়েছি। এটা একটু দেরি হচ্ছে, বাট আমরা আশা করি যে খুব শীঘ্রই তথ্য কমিশন গঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা ভেবেছিলাম যে একটা আমূল পরিবর্তন হবে। আসলে আমূল পরিবর্তন সম্ভব না হলেও প্রোটোটাইপ আমরা অন্তত শুরু করতে পারলাম বা দেখাতে পারলাম জনগণের কাছে যে আসলে এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহিমূলক প্রশাসন এবং সরকার সম্ভব। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের জন্য সরকারের পূর্ণ প্রস্তুতি রয়েছে। রোববার দুপুরে ময়মনসিংহের বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। কৃষি যেমন খাদ্য উৎপাদন করে, আমরাও খাদ্য উৎপাদন করি, কাজে আমরা কেন শিল্প বা বাণিজ্যের মতো দেব? এটা হলো আমাদের কথা। কাজে সেই হিসেবে আমরা দাবি জানিয়ে আসছি এবং অগ্রগতি আছে। এবারে যে সরকারের কাজ হলো নির্বাচন দেওয়া, সরকারের অঙ্গীকার ছিল নির্বাচন দেওয়া, ফলে সরকার যে ঘোষণাটা রাজনৈতিক দলগুলোই চেয়েছিল সে অনুযায়ী ঘোষণাও দিয়েছে। ফলে এর বাইরে কারা কি বলছে সেটা নিয়ে আমরা এবারে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ড প্রজন্মের পর প্রজন্ম, হয়তো শতাব্দীর পর শতাব্দী মানুষ মনে রাখবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। শতবর্ষে পা দিয়ে মাহাথির মোহাম্মদ আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, নাৎসি জার্মানির গণহত্যার অভিজ্ঞতা থেকে ইসরায়েল কিছুই শেখেনি। গাজার পরিস্থিতিকে তিনি বসনিয়ার মুসলমানদের হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন এবং এটিকে সরাসরি গণহত্যা আখ্যা দেন। শতবর্ষেও মাহাথির মোহাম্মদের দীর্ঘায়ুর রহস্য জানাতে বলেন, প্রতিদিন অফিসে যান, লেখালেখি করেন, অতিথিদের সাক্ষাৎ দেন, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন এবং অল্প খাবার খান। এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলের অব্যাহত হামলার কড়া সমালোচনা করেছেন তিনি। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী ওবামার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যে মানবিক সংকট চলছে তা উপেক্ষা করা অগ্রহণযোগ্য। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। এনটিভি ইউরোপের সিইও ও মিডিয়া ব্যক্তিত্ব সাবরিনা হোসাইন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেট, সিনেট ও অ্যাসেম্বলি থেকে দুটি বিশেষ সম্মাননা পেয়েছেন। সিনেটর লুইস আর লেপুলভেদা তাকে সার্টিফিকেট অব রিকগনিশন প্রদান করেন। অ্যাসেম্বলি মেম্বার ইউডেলকা টাপিয়া তাকে আরও একটি বিশেষ সম্মাননা দেন। প্রবাসী কণ্ঠস্বরকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরা, নারী ক্ষমতায়ন ও কমিউনিটি এনগেজমেন্টের অবদানের জন্য তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। সাবরিনা হোসাইনের এ অর্জনে যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটি আনন্দ প্রকাশ করেছে। এবারে কৃষি সংবাদ। সাতক্ষীরার তালা উপজেলায় গড়ে উঠেছে অসংখ্য দুগ্ধ খামার। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব খামারে উৎপাদিত দুধ সরবরাহ হচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায়। এতে ওই এলাকায় নতুন করে সৃষ্টি হয়েছে কর্মসংস্থান ও নারীর ক্ষমতায়ন। সাতক্ষীরা প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জহির মুন্না। অনেক আগ থেকেই দুগ্ধ শিল্পে এগিয়ে সাতক্ষীরা। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 2024-25 অর্থ বছরে জেলায় উৎপাদিত হয়েছে প্রায় 2,79,600 মেট্রিক টন দুধ, যা জেলার চাহিদার চেয়ে 45,600 মেট্রিক টন বেশি। স্থানীয় দুগ্ধ শিল্পের এই বিকাশে ভূমিকা রাখছে খামারিদের সমবায় উদ্যোগ। সরকার থেকে 2 লাখ টাকা বিনা সুদে লোন দিছে, তারপরে সেটা থেকে আমি দুটো বকনা কিনছি। আমরা যদি বিনা সুদে ঋণ আবারও বেশি পাই তাহলে আমাদের কর্মসংস্থানটা আরও বৃদ্ধি করতে পারবো। এতে অনুপ্রাণিত হচ্ছেন গ্রামের সাধারণ মানুষও। তবে খামারিদের দাবি গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ করা। 50 টাকা পার লিটার, কিন্তু আমাদের খাদ্যের দাম যে পরিমাণে বেশি, যদি খাদ্যের দামটা যদি কমানো যেত। দুধের যে দাম কম পাচ্ছি আর খাওয়ার যে দামটা বেশি পাচ্ছি, এইটাতে মাইনাস প্লাস করে আমাদের হচ্ছে না। দুগ্ধ গাভী পালনের পাশাপাশি
বায়োগ্যাস ও ভার্মি কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রকল্পের আওতায় যে 2 লক্ষ টাকার ঋণ দিচ্ছি, এই ঋণ পাওয়াতে তারা খুব আশান্বিত। চিকিৎসা ফ্যাসিলিটিস, তাদের ওষুধ ফ্যাসিলিটিস, ভ্যাকসিন ফ্যাসিলিটিস, এআই ফ্যাসিলিটিস এবং তাদের ঘাস উৎপাদন করার জন্য আমরা ঘাসের বীজ দিয়ে থাকি। খামারিদের সিলেকশন করে তাদেরকে গাভী লোন দিচ্ছি, তাদেরকে গাভী পালনের উপর প্রশিক্ষণ দিচ্ছি, তার দুগ্ধ প্রোডাক্ট তৈরির প্রশিক্ষণ রাখছি। সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে সুদমুক্ত ঋণ নিশ্চিত করারও দাবি তোলেন খামারিরা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ফ্রান্সের প্যারিসে পরিচ্ছন্নতা কর্মসূচি হয়েছে। প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্বর সহ বিভিন্ন স্থান পরিচ্ছন্ন করেন প্রবাসীরা। স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি ফরাসি এবং ভিনদেশিরাও। ফ্রান্স থেকে এম এ হাশেমের রিপোর্ট। বিশ্বে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণ করেন ফ্রান্সে। প্যারিস শহরে ভ্রমণকারীদের জন্য সুন্দর পরিবেশ বজায় রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা দিনরাত কাজ করে। ফ্রান্স প্রবাসীরা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে প্যারিসের 18তম অ্যারন্ডিসমেন্টের বিভিন্ন জনসমাগম স্থল এবং এলাকাটির প্রফেসর ইউনুস চত্বরে দিনব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। প্যারিস 18তে ডক্টর ইউনুস চত্বর পড়ছে, তো সেই হিসাবে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করতেছি ওনার এই চত্বরটাকে, এবং এই জন্য আমরা একটু ভালো করে সবাই পরিষ্কার করলাম। স্বেচ্ছাসেবী সংগঠন সলিডারিটি এশিয়া ফ্রান্সের আয়োজনে এই কর্মসূচিতে প্রবাসীদের সাথে স্থানীয় মেয়র অফিসের প্রতিনিধি এবং ভিনদেশিরাও অংশগ্রহণ করে। এটা সচেতনামূলক, কারণ বিদেশি আমরা এটা করছি দেখে ফরাসি যারা রয়েছে তারা কিন্তু অবাক হয়ে যাচ্ছে, তারা আমাদেরকে বাহবা দিচ্ছে। আমরা শুধু বাঙালিরা আছি এখানে সেটা না, এখানে ভিন্ন দেশের লোকও আছে, যেমন আফ্রিকানের অনেক দেশের লোক আছে এখানে। তাদের সাথে মিশে আমরা আমাদের বাংলাদেশকেও তাদের কাছে উপস্থাপন করতে পারতেছি। এই প্রতীকী আবর্জনা সংগ্রহ ও রাস্তা পরিষ্কার কার্যক্রমের মাধ্যমে অভিবাসীরা বার্তা দিলেন তারাও ফরাসি সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রফেসর মোহাম্মদ ইউনুস চত্বর এবং প্যারিসের পরিচ্ছন্নতায় অংশ নেওয়াকে সাধুবাদ জানিয়েছেন শহর কর্তৃপক্ষ। এম এ হাশেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স। নদীকে দূষণমুক্ত করি, জীববৈচিত্র্যকে রক্ষা করি প্রতিপাদ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ ও শরণখোলায় বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাগেরহাট যুব ফোরাম ও খুলনা যুব ফোরামের যৌথ উদ্যোগে পানগুছি নদীর তীরে মানববন্ধন হয়। দিনটিকে ঘিরে শিশুদের রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করে ইউথ ক্লাব শরণখোলা বন্যপ্রাণী সংরক্ষণ টিম। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণে হুমকিতে নদীর জলজ জীববৈচিত্র্য। দূষণ রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। টেকসই উন্নয়নে পর্যটন স্লোগানে কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। সুগন্ধা পয়েন্টে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। এরপর সচেতনতামূলক র্যালিতে অংশ নেয় জেলা প্রশাসন সহ পর্যটনের শিল্পের সাথে জড়িত ব্যবসায়ী, নানা সংগঠন ও উন্নয়ন সংস্থার সদস্যরা। র্যালিটি সৈকতের লাবণী পয়েন্টে এসে শেষ হয়। সুস্থ ও নির্মল পরিবেশ নিশ্চিত সৈকতে পরিচ্ছন্নতা অভিযান করে সংশ্লিষ্টরা। এদিকে প্রথমবারের মতো দ্বীপ উপজেলা কুতুবদিয়াতেও নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি হয়েছে। রাজধানীর গুলশান 1-এ রেকিট বেনকিজার পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি হয়। স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধি ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশে সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী নাবিলা। অনুষ্ঠানে অভিনেত্রী নাবিলা সহ ছিলেন রেকিট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ডিশাল গুপ্তা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাত তামান্না মৌ এবং রেকিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা। রাজধানীর কারণ বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা। এতে ফার্মগেট বাংলা মোটর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, সিন্ডিকেটের কারণে সুযোগ পেয়েও তারা মালয়েশিয়ায় যেতে পারেননি। সমস্যার সমাধান না করে সরকার শ্রমিকদের সঙ্গে
প্রতারণামূলক আচরণ করছে অভিযোগ তাদের। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সব প্রক্রিয়া সম্পন্নের পরও গেল বছর শেষ মুহূর্তে মালয়েশিয়া যেতে পারেননি কয়েক হাজার কর্মী। সরকার ও এজেন্সির সঙ্গে আলোচনায় সমাধান না পেয়ে ঢাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধে কারওয়ান বাজার এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। শ্রমিকদের দাবি, লাখ লাখ টাকা খরচ করে উন্নত জীবনের স্বপ্ন দেখলেও বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে। 5 থেকে 6 লক্ষ টাকা দিচ্ছে, আমাদের এটাকে অপরাধ। 2 বছর ধরে আশ্বাস দিচ্ছে, এখন পর্যন্ত আমাদের কোনো অগ্রগতি হচ্ছে না। সরকার জটিলতা দূর করে দ্রুত মালয়েশিয়া পাঠানোর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। যদি দাবি না মানে আমাদের বাধ্য করতে হবে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। চাকরির 12 বছরে এসেও পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের 32 ও 33 ব্যাচের প্রভাষকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবস্থান কর্মসূচি শেষে অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিএস সাধারণ শিক্ষা অ্যাসোসিয়েশনের নেতাদের কাছে স্মারকলিপি দেন তারা। পদোন্নতি বঞ্চিত শিক্ষা ক্যাডারের 32 ও 33 ব্যাচের কয়েকজন জানান, আন্তঃক্যাডার বৈষম্যের চরম নজির বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার। এই ক্যাডারে 33তম বিসিএসের সদস্যরা চাকরিতে যোগদান করেন 2014 সালের 7ই আগস্ট। চাকরির 12 বছরে এসেও 33 ব্যাচের প্রায় 350 জন প্রভাষকের এখনও চাকরি জীবনের প্রথম পদোন্নতি জোটেনি। তারা জানান, কেবল বিসিএস 33 ব্যাচ নয়, 32 ব্যাচেরও প্রায় অর্ধশত কর্মকর্তা বিষয়ভিত্তিক বৈষম্যের কারণে আজও পদোন্নতি বঞ্চিত। এসো নদীর বন্ধু হই, নদী সংরক্ষণে ব্রতী রই স্লোগানে পিরোজপুরের বিশ্ব নদী দিবস উদযাপিত হয়েছে। নদীবন্ধু সমাজের উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি কাউখালীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কঞ্চা নদীর তীরে বৃক্ষরোপণ, আলোচনা সভা এবং সেমিনার হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। দিবসটি উপলক্ষে বাগেরহাটে পশুর নদী বাঁচাও, সুন্দরবন বাঁচাও শীর্ষক আলোচনা সভা হয়েছে। ধরিত্রী রক্ষায় আমরা, ওয়াটার কিপার্স বাংলাদেশ, পশুর রিভার ওয়াটার কিপার লিডার্স ও বাদাবন সংঘের আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে নদী বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। চতুর্থ ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতেছে যশোর পুলিশ লাইন্স স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী মখদুম আমিন ফাহিম। রৌপ্য পদক পেয়েছে হেইড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী সপ্তর্ষি রহমান। রাজশাহী কলেজিয়েট স্কুলের ছাত্র জুবায়ের হোসেন জিসান পেয়েছেন ব্রোঞ্জ পদক। সম্মানসূচক স্বীকৃতি পেয়েছে খুলনা সাউথ হেরাল্ড স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী সায়ন্তন রায়। প্রতিযোগিতা শেষে রাশিয়া থেকে রোববার ফিরে এলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের সংবর্ধনা জানানো হয়। বিরতির পর আবার আমন্ত্রণ। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। গত 24শে সেপ্টেম্বর থেকে সারা দেশের 31,576 পূজা মণ্ডপে মোতায়েন 2 লক্ষাধিক প্রশিক্ষণপ্রাপ্ত আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছেন। আনসার সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সংবাদ সম্মেলনে জানান, বাহিনীর চলমান সংস্কার কার্যক্রমের আওতায় প্রায় 2 লাখ তরুণকে ইতিমধ্যে গণপ্রতিরক্ষার নতুন ধারায় প্রশিক্ষণপ্রাপ্ত হিসেবে বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী 2রা অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত আনসার ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম জানাচ্ছি আর একবার। খাগড়াছড়ির গৈমারায় সহিংসতায় নিহত 3, আহত কমপক্ষে 30 জন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। নাম পরিবর্তনের 17 বছর পর জামাতের লোগোতেও পরিবর্তন। লোগো থেকে আল্লাহ ও ইকামতে দিন বাদ দিয়ে যুক্ত হচ্ছে কলম, বই, সূর্য। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তার সাক্ষ্য শুরু। ছাত্র জনতার উপর গুলিবর্ষণের 1 ডজন ভিডিও উপস্থাপন। বিমান বাহিনীতে যুক্ত হচ্ছে নতুন বিমান ও অস্ত্রসহ প্রযুক্তিগত সরঞ্জাম। আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি উন্নয়নের নিরলস প্রচেষ্টায় গুরুত্বারোপ। এবং সবুজের সাথে বাংলাদেশ স্লোগানে ফরিদপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ। সবুজায়ন অভিযাত্রায় যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম।
চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।